ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে অভিব্যক্তি, তোমাদের সিলেবাসে অভিব্যক্তি চ্যাপ্টারটি রয়েছে। এখান থেকে যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, ক্যাটাগরি 1 অর্থাৎ ক্যাটাগরি 2 1 নাম্বার এবং 2 নাম্বারের কোশ্চেনগুলো ডিটেলসে আলোচনা করছি। এর আগে এই চ্যাপ্টার থেকে ডিটেলস ক্লাস আমি করিয়েছি। যদি ডিটেলস ক্লাসগুলো না দেখে থাকো, চ্যানেলে ভিজিট করবে, প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। আমাদের পেইড ব্যাচে পড়ে প্রচুর স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পায় এবং চান্স পেয়েছে। তুমি যদি আমাদের নতুন যে পেইড ব্যাচটি চলছে, এই নতুন পেইড ব্যাচে অ্যাডমিশন চলছে, তুমি যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও, টোটাল তোমাকে 699 টাকা পেমেন্ট করতে হবে। একবারই 699 টাকা পেমেন্ট করবে। এক্সামের আগে পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আমাদের লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাসগুলো করতে পারবে। এখানে আমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং এই 6টি সাবজেক্ট ডিটেলসে পড়াবো এবং এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস, সাজেশন সেট, মক টেস্ট অল ওভার সমস্ত কিছু মাত্র 699 টাকা একবার পেমেন্ট করলে তোমরা সমস্ত কিছুটাই পেয়ে যাবে। মান্থলি কোনো টাকা নেওয়া হয় না। যারা ভর্তি হতে চাও, নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবে। নিজের পেমেন্টের অপশন যদি নাও থাকে, অন্য কাউকে দিয়ে পেমেন্ট করে অ্যাডমিশন করতে পারো, তার জন্য হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নেবে। তো এখানে প্রথম কোশ্চেন বলছে অভিব্যক্তি চ্যাপ্টার থেকে, ক্যাটাগরি 1 অর্থাৎ 1 মার্কের কোশ্চেন। একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হলো, এই 4টে অপশনের মধ্যে কোনটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ? অপশানে রয়েছে স্ফেনোডন, তারপরে রয়েছে আর্কিওপটেরিক্স, তারপরে রয়েছে ফোনিমনসা, তারপরে রয়েছে ইওহিপ্পাস। তো জীবন্ত জীবাশ্মের উদাহরণ, জীবন্ত জীবাশ্ম হচ্ছে এখানে দেখো স্ফেনোডন। অপশান এ তে যে রয়েছে স্ফেনোডন, এটাই হবে রাইট অ্যান্সার। কারণ এখানে দেখো আমরা জানি জীবন্ত জীবাশ্ম মানে এমন একটি প্রজাতি যেটা অনেক আগেও ছিল, মানে এখনো বেঁচে রয়েছে, বর্তমানেও বেঁচে রয়েছে। শারীরিক গঠন পূর্বে জীবাশ্মের মতো প্রায় একই রকমের রয়েছে, সেটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। উদাহরণস্বরূপ মনে রাখতে পারো যে কয়লাকান্ত মাছ, তারপর হচ্ছে লিমুলাস মানে যেটাকে আমরা বলি ঘোড়া কাঁকড়া, জিঙ্কো গাছ, এগুলো কি জীবন্ত জীবাশ্মের উদাহরণ। তাহলে স্ফেনোডনও কিন্তু একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ। রাইট অ্যান্সার অপশন এ। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? এই 4টে অপশনের মধ্যে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? তো আমরা জানি লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গগুলো হচ্ছে সেই সকল অঙ্গ যে সকল অঙ্গ কম কার্যক্ষমতা রয়েছে, মানে ব্যবহার না করে করে সেই তার যে কাজ সেটা হ্রাসপ্রাপ্ত হয়েছে, মানে তার কার্যক্ষমতা হারিয়ে গেছে, সেটাকে আমরা লুপ্তপ্রায় অঙ্গ বা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ বলবো। সেখানে মানুষের বৃহদন্তের সঙ্গে যে অ্যাপেন্ডিক্স, এটা কিন্তু এক ধরনের নিষ্ক্রিয় অঙ্গ। তাছাড়া মানুষের কক্সিস, এটাও নিষ্ক্রিয় অঙ্গ। মানুষের কানের পেশি নিষ্ক্রিয় অঙ্গ। পুরুষের স্তনগ্রন্থি, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। গিনিপিগের সিকাম, এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয়। ঠিক আছে, বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। যেহেতু 9 দিয়ে কোশ্চেন, অপশন এ তোমাকে রাইট অ্যান্সার করতে হবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন বলছে বেল গাছের কাঁটা এবং ফণিমনসার কাঁটা যে প্রকারের অঙ্গ? বেল গাছের কাঁটা এবং ফণিমনসার কাঁটা যে প্রকারের অঙ্গ, কি অঙ্গ? অপশানে রয়েছে সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ নাকি সক্রিয় অঙ্গ। তো আমরা জানি বেল গাছের কাঁটা, ফণিমনসার কাঁটা এগুলো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। কারণ কি সমবৃত্তীয় অঙ্গ এই কারণে বলা হচ্ছে, এদের উৎপত্তি ও গঠন আলাদা হলেও কাজ কিন্তু একই। ফণিমনসার কাঁটা আর হচ্ছে বেল গাছের কাঁটা, এদের উৎপত্তি গঠন কিন্তু আলাদা, কিন্তু এদের কাজ কি? এদের কাজ কিন্তু সেই বাষ্পমোচন রোধ করা, একই কাজ করছে। এই জন্য এটাকে আমরা কি বলবো? সমবৃত্তীয় অঙ্গ বলবো। অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। তাহলে অপশন বি এখানে সঠিক। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, মাছের পাখনা ও তিমির ফ্লিপার হলো
মাছের পাখনা এবং তিমির ফ্লিপার হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, কোনোটিই নয়। তো আমরা জানি যে সকল অঙ্গ একই কাজ করে কিন্তু উৎপত্তি গঠন আলাদা, সেগুলো হচ্ছে কি সমবৃত্তীয় অঙ্গ। পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, এগুলো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। তাহলে মাছের পাখনা, তিমির ফ্লিপার, এদের কাজ কি? একই কাজ, কিন্তু এদের উৎপত্তি গঠন সম্পূর্ণ আলাদা। তাহলে এখানে আমরা বলতে পারি এগুলো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। অপশন এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন বলছে সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংকোচী প্রাণীটি হলো, সহযোগী প্রাণীটি হলো, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সহযোগী প্রাণীটি হলো কি? পেরিপেটাস, প্লাটিপাস, ল্যাংফিশ নাকি আর্কিওপটেরিক্স? রাইট অ্যান্সার কি হবে? তো সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগ রক্ষাকারী বা সংযোগী যে প্রাণী, সেটা হচ্ছে প্লাটিপাস। মনে রাখবে, প্লাটিপাস। সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করছে প্লাটিপাস, যেটা সরীসৃপ হিসেবে ডিম পাড়ে এবং স্তন্যপায়ী হিসেবেও কিন্তু স্তনগ্রন্থির মতো বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য এটাকে আমরা সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী বলে থাকি। তাহলে এখানে প্লাটিপাস রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? অপসারী অভিব্যক্তির উল্লেখযোগ্য উদাহরণ হলো, অপসারী অভিব্যক্তির উল্লেখযোগ্য উদাহরণ প্রজাপতি এবং বাদুড়ের ডানা, মানুষের হাত ও ঘোড়ার অগ্রপথ, মানুষের অ্যাপেন্ডিক্স ও লেজ, মটর এবং কুমড়ো গাছের আকর্ষণ। রাইট অ্যান্সার কি হবে? তো অপসারী এই কথাটা কখন আসে? অপসারী মানেই হচ্ছে কি? অপসারী মানেই হচ্ছে সমসংস্থের অঙ্গের কথা বলছে, সমসংস্থ অঙ্গের কথা বলছে। কারণ আমরা জানি সমসংস্থ অঙ্গের বিকাশ ঘটে অপসারী অভিব্যক্তির ফলে। অর্থাৎ এখানে গঠন ও কার্যগতভাবে একই হলেও অঙ্গগুলো কিন্তু কি করছে? কাজ আলাদা করছে। গঠন কিন্তু একই, উৎপত্তি গঠন একই, কিন্তু কাজ আলাদা। আর এটা হচ্ছে অপসারী অভিব্যক্তির উল্লেখের ফলে মানুষের আদৌ ঘোড়ার অগ্রপথ, এটা কিন্তু এক প্রকারের সমসংস্থ অঙ্গ। এটা আমরা মনে রাখবো। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? অরিজিন অফ স্পিসিস গ্রন্থের প্রকাশকাল। অরিজিন অফ স্পিসিস এই বইটি কে লিখেছেন? চার্লস ডারউইন লিখেছেন। কবে প্রকাশ হয়েছিল? 1859 এই সালে। তাহলে 1859 সালে প্রকাশ হয়েছিল। অরিজিন অফ স্পিসিস এই বইটি কে লিখেছেন? ডারউইন। মনে রাখবে, ডারউইন। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন বলছে ডারউইনের মতবাদ প্রকৃত অর্থে, ডারউইনের মতবাদ প্রকৃত অর্থে প্রাকৃতিক নির্বাচনবাদ, বংশবৃদ্ধির প্রাচুর্য, জীবন সংগ্রাম, প্রকরণ। ডারউইনের মতবাদ প্রকৃত অর্থে কি? ডারউইনের মতবাদ প্রকৃত অর্থে হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। কারণ আমরা ডারউইনের মতবাদ বা বিবর্তনবাদকে বলেছিলাম প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জীবদের পরিবর্তন এবং বিবর্তনের ধারণা তিনিই দিয়েছিলেন, ডারউইন দিয়েছিলেন। এই যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, সেটা তিনি বলেছিলেন। তাহলে এখানে আমরা প্রকৃতির নির্বাচন প্রক্রিয়া বা বিবর্তনবাদ হিসেবে ডারউইনবাদ বলি। তাহলে এখানে রাইট অ্যান্সার ডারউইনের মতবাদ প্রকৃত অর্থে প্রাকৃতিক নির্বাচনবাদ। অপশন এ হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, ব্যাঙাচির দেহে ফুলকার উপস্থিতি নির্দেশ করে। ব্যাঙাচির দেহে ফুলকার উপস্থিতি নির্দেশ করে মৎস্য থেকে উভচর সৃষ্টি, উভচর থেকে মৎস্য সৃষ্টি, ভবিষ্যতে উভয়ের দেহে ফুলকা থাকবে, কোনোটিই ঠিক নয়। তো ব্যাঙাচির দেহে ফুলকার উপস্থিতি নির্দেশ করে যে এটা মাছ থেকে উভচর সৃষ্টি করেছে বা মৎস্য থেকে উভচরের সৃষ্টি হয়েছে। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ। কারণ এটা আমরা দেখতে পাই যে ব্যাঙাচি প্রথমে জলে থাকে, মাছের মতো ফুলকার মাধ্যমে কি করে শ্বাসকার্য চালায়।
পরবর্তীকালে এরা ডাঙায় চলে আসে এবং ফুসফুসের মাধ্যমে তারা কি করে, ফুসফুসের মাধ্যমে তারা শ্বাসকার্য চালায়। তাহলে এখানে আমরা বলতে পারি ব্যাঙাচির দিয়ে ফুলকার উপস্থিতি নির্দেশ করে মৎস্য থেকে সেটা কি করেছে, উভচরের সৃষ্টি হয়েছে। তাহলে রাইট অ্যান্সার অপশন এ। তার পরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন কে? কোয়াসারভেট। তো কোয়াসারভেট কোনগুলোকে বলা হয়? কোয়াসারভেট বলতে যেটাকে মানে হচ্ছে পৃথিবী সৃষ্টির সময়, তারপরে যখন পৃথিবী পরপর ঠান্ডা হতে থাকলো, তরল গরম জলের স্যুপ, মানে সমুদ্রপৃষ্ঠে যে সমুদ্রের জল গরম স্যুপ, হট ডাইলুট স্যুপ, সেখানে কোয়াসারভেটের তো মানে সৃষ্টি হয়েছে। এই কোয়াসারভেটের কথা বিজ্ঞানী অপারিন বলেছিলেন। তো এখানে রাইট অ্যান্সার অপশন সি, অপারিন জটিল অণুগুলো একত্রিত হয়ে কোয়াসারভেট গঠন করছে, এই কথাটা তিনি বলেছিলেন যে তরল গরম জল থেকেই মানে হট ডাইলুট স্যুপ থেকেই কোয়াসারভেটের সৃষ্টি হয়েছে। কে বলেছিলেন? অপারিন বলেছিলেন। সালটাও মনে রাখতে পারো 1925 সালে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, মৌমাছি ও কাঁকড়া বিছের হুল উভয়ের ক্ষেত্রে আত্মরক্ষায় ব্যবহৃত হয়, এগুলিকে কি বলে? মৌমাছি ও কাঁকড়া বিছের হুল উভয়ের ক্ষেত্রে আত্মরক্ষায় ব্যবহৃত হয়, এগুলোকে কি বলে? সমবৃত্তীয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ নাকি লুপ্তপ্রায় অঙ্গ? তো আমরা জানি যে মৌমাছি কাঁকড়া বিছের হুল এগুলো কি করে, উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু কাজ একই করে, তাই না? মৌমাছি ও কাঁকড়া বিছের হুল এটা কি করে, একই রকমের কাজ করে, মানে বাইরের কোনো আত্মরক্ষা করার জন্য, বাইরের কোনো জীবজন্তু থেকে আত্মরক্ষা করার জন্য এরা কি করে, হুলটা ফোটায়। তাহলে এখানে আমরা বলতে পারি এদের কাজ একই কিন্তু উৎপত্তি গঠন আলাদা। তাহলে এটাকে আমরা কি বলি, সমবৃত্তীয় অঙ্গ বলি। তো এখানে রাইট অ্যান্সার অপশন এ, সমবৃত্তীয় অঙ্গ। মৌমাছি ও কাঁকড়া বিছের হুল সমবৃত্তীয় অঙ্গ। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? অপশনে রয়েছে পদের উচ্চতা বৃদ্ধি, পদাঙ্গুলের সংখ্যা বৃদ্ধি, গ্রীবা ও মুখমণ্ডলের দৈর্ঘ্য বৃদ্ধি, মাড়ি গভীরতা ও দন্তচূড়ার উচ্চতা বৃদ্ধি। তো এখানে মনে রাখতে হবে ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে যেটা সঠিক সেটা আমি প্রথমে খুঁজে বার করি। দেখো, পদের উচ্চতা বৃদ্ধি হয়েছে, গ্রীবা ও মুখমণ্ডলের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, মাড়ির গভীরতা ও দন্তচূড়ার উচ্চতা বৃদ্ধি হয়েছে, কিন্তু পদাঙ্গুলের সংখ্যা বৃদ্ধি এটা কিন্তু আমরা পাইনি। কারণ ঘোড়ার বিবর্তন 5,50,00,000 বছর আগে উত্তর আমেরিকার তৃণভূমিতে শুরু হয়েছিল, যেখানে ছোট বহু আঙ্গুলযুক্ত প্রাণী থেকে ধীরে ধীরে আজকের মতো বৃহৎ এক আঙ্গুলযুক্ত ঘোড়ার রূপ লাভ করেছে। তাহলে পদাঙ্গুলের সংখ্যা বৃদ্ধি নয়, সেটা কি হয়েছে, পদাঙ্গুল থেকে এক আঙ্গুলযুক্ত ঘোড়ার রূপ নিয়েছে। তাহলে এখানে অপশন বি এটা সঠিক নয়, বাকিগুলো ঠিক রয়েছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল, বলেছে অপশানে যেন সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ, সমুদ্রের জলে ঠান্ডা ঘন স্যুপ, নদীর জলে ঠান্ডা ঘন স্যুপ, মাটির তলায় জলে তপ্ত ঘন স্যুপ। রাইট অ্যান্সার কি হবে? তো বিজ্ঞানীদের মতে পৃথিবীর জীবন সৃষ্টি হয়েছে বা পৃথিবীর জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি সমুদ্রের গরম উত্তপ্ত জল থেকে, অর্থাৎ হট ডাইলুট স্যুপ থেকেই হয়েছে। তো রাইট অ্যান্সার অপশন এ, সমুদ্রের উত্তপ্ত জল থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবী জীবন সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে, নিচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য নয়? তো সমসংস্থ অঙ্গ কাকে বলে সেটা আমরা প্রথমে জানবো। সমসংস্থ অঙ্গ মানে যে সকল অঙ্গের উৎপত্তি এবং গঠন একই প্রকার কিন্তু কাজ আলাদা, সেটা হচ্ছে সমসংস্থ অঙ্গ। তিমির ফ্লিপার, পাখির ডানা, বাদুড়ের ডানা, চিতাবাঘের অগ্রপদ, মানুষের হাত, এগুলো কি সমসংস্থ অঙ্গের উদাহরণ। তাহলে এখানে যে অপশন গুলো দিয়েছে দেখো, উৎপত্তিগতভাবে একই প্রকার ঠিক, কার্যগতভাবে একই প্রকার একদম ভুল, কার্যগতভাবে একই প্রকার হলে সেটা হবে সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে,
গঠনগত দিক থেকে একই প্রকার, একদম ঠিক, কোনোটি নয় বলেছে। তো এখানে 9 দিয়ে যেহেতু কোশ্চেন, অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, সৃষ্টির আদিতে পৃথিবী ছিল, সৃষ্টির আদিতে পৃথিবী ছিল গ্যাসীয় পিণ্ড, তরল, কঠিন, সবকটি। রাইট অ্যান্সার কি হবে? সৃষ্টির আদিতে পৃথিবী ছিল একটি গ্যাসীয় পিণ্ড, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন এ। সৃষ্টির আদিতে বিজ্ঞানীদের মতে গরম, তরল এবং পাথুরে গ্রহ, যেটা 4.5 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল সূর্যের কোনো খণ্ড থেকে, তাহলে এটা গ্যাসীয় পিণ্ড ছিল। রাইট অ্যান্সার অপশন এ। পরের কোশ্চেন কি বলছে, একটি মিসিং লিঙ্ক প্রাণীর উদাহরণ হলো, একটি মিসিং লিঙ্ক প্রাণীর উদাহরণ, বাঘ, পেরিপেটাস, লিমুলাস নাকি আর্কিওপটেরিক্স। তো এখানে মিসিং লিঙ্ক মানে সংযোগকারী প্রাণীর উদাহরণের কথা বলছে। সংযোগ রক্ষাকারী প্রাণী প্লাটিপাস হতে পারে, বা তুমি আর্কিওপটেরিক্স বলতেও পারো, কারণ আর্কিওপটেরিক্স স্তন্যপায়ী এবং স্তন্যপায়ী বলছি, আর্কিওপটেরিক্স হচ্ছে সরীসৃপ এবং পাখির মধ্যে সংযোগ রক্ষা করছে, তাহলে এটাকে আমরা মিসিং লিঙ্ক বলবো, অর্থাৎ সংযোগকারী প্রাণী বলবো। তাহলে আর্কিওপটেরিক্স হবে রাইট অ্যান্সার, অপশন ডি হবে সঠিক। আর্কিওপটেরিক্স এখানে সঠিক অ্যান্সার হবে। তারপরের কোশ্চেন, পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটে, পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটে 100 কোটি বছর আগে, 200 কোটি, 300 কোটি, 360 থেকে 370 কোটি। তো আমরা জানি পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছে 3.5 থেকে 4 বিলিয়ন বছর আগে। তো এখানে 360 থেকে 370 কোটি বছর আগে, এই অপশনটা আমরা দাগ করে দেব। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে, মিলার ও উরে পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণটি হলো, মিলার এবং উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণটি কি? তো মিলার এবং উরে তার যে গ্যাসীয় মিশ্রণের কথা তিনারা বলেছিলেন, সেখানে মিথেন ছিল, অর্থাৎ CH4 ছিল, তাহলে CH4 ছিল, অ্যামোনিয়া ছিল, NH3 ছিল, আর কি ছিল, জল ছিল, H2O ছিল, আর কি ছিল, মিথেন ও অ্যামোনিয়ার অনুপাত মিথেন ছিল, আর ছিল জল, H2 ছিল, গ্যাস ছিল H2, অর্থাৎ হাইড্রোজেন ছিল। তাহলে এখানে দেখো CH3, তারপরে রয়েছে, না এটা হচ্ছে না, CH4, NH3, H2 এবং H2, দেখো CH4 মিথেন, তারপর হচ্ছে অ্যামোনিয়া, NH3, এটা NH3, তারপরে H2O, তারপরে জল, আর H2 হাইড্রোজেন। তাহলে এগুলো মিলের এবং উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসীয় মিশ্রণ, তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি, জীবের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন, জীবের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন ওয়াটসন, মিলার ও ওয়াটসন, মিলার ও উরে, ওপারিন এবং হার্লেন। রাইট অ্যান্সার কি হবে? জীবের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন অপারিন এবং হ্যালডেন। রাইট অ্যান্সার অপারিন এবং হ্যালডেন জীবের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন। এনারা কি বলছিলেন, যে পৃথিবী প্রাণের উদ্ভব হয়েছিল অজৈব পদার্থ থেকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে। এই যে রাসায়নিক তত্ত্বটা দিয়েছিলেন অপারিন এবং হ্যালডেন। তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে, পৃথিবীর প্রথম জীবকোষ কি? পৃথিবীর প্রথম জীবকোষের নাম কি? মাইক্রোস্ফিয়ার, ভাইরাস, কোয়াসার্ভেট নাকি ব্যাকটেরিয়া? পৃথিবীর প্রথম জীবকোষ, এটা হচ্ছে প্রথম জীবকোষ, যেটা হচ্ছে কোয়াসার্ভেট। কারণ আমরা জানি কোয়াসার্ভেট হচ্ছে লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত একটি সত্তা, যেটা কোষ পর্দা দ্বিস্তরীয়। এই কোয়াসার্ভেট মতবাদের প্রবক্তা হলেন অপারিন। ঠিক আছে, কোয়াসার্ভেটকে আদি কোষ হিসেবে চিহ্নিত করেছিলেন অপারিন। তাহলে এখানে রাইট অ্যান্সার, পৃথিবীর প্রথম জীবকোষ হচ্ছে কোয়াসার্ভেট, অপশন এ হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি, মাইক্রোস্ফিয়ার হলো, মাইক্রোস্ফিয়ার হচ্ছে অর্ধবেদ্য দ্বি-একক পর্দাযুক্ত প্রোটিনের একটি গঠন, শর্করা, প্রোটিন ও লিপিড গঠন, একক পর্দাযুক্ত লিপিড,
একক পর্দাযুক্ত প্রোটিন গঠন কি হবে মাইক্রোস্পিয়ার। তো মাইক্রোস্পিয়ারে আমরা জেনেছিলাম মাইক্রোস্পিয়ার হচ্ছে দ্বি-একক পর্দা বিশিষ্ট প্রোটিনের একটি গঠন, যেখানে মাইক্রোস্পিয়ারের মধ্যে আরএনএ উপস্থিত ছিল, নিউক্লিওটাইড উপস্থিত ছিল, রাইবোনিউক্লিক অ্যাসিড উপস্থিত ছিল, রাইবোনিউক্লিক অ্যাসিড উপস্থিত ছিল। তাহলে মাইক্রোস্পিয়ার হচ্ছে অর্ধবেদ্য দ্বি-একক পর্দাযুক্ত প্রোটিন গঠন বা প্রোটিনের একটি গঠন। রাইট অ্যান্সার অপশন এ। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে, কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম? তো অন্তঃপ্রজাতি সংগ্রাম এবং আন্তঃপ্রজাতি সংগ্রাম এটা কি আমরা একটু জেনে নিই। অন্তঃপ্রজাতি মানে নিজ প্রজাতি জীবের মধ্যে সংগ্রাম। তাহলে এখানে অন্তঃপ্রজাতির কথা বলছে। অন্তঃপ্রজাতি বলতে নিজ প্রজাতি, তাহলে নিজ প্রজাতি যদি বলে এখানে যে অপশন গুলো দিয়েছে দেখো, ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম, তারপরে শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম, পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম। তো পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রামটাকে আমরা অন্তঃপ্রজাতি সংগ্রাম বলবো, কারণ নিজ প্রজাতি পুকুরে রুই মাছগুলো হচ্ছে সব নিজ প্রজাতি, তাহলে নিজ প্রজাতিদের মধ্যে যে সংগ্রামটা, তাহলে সেটাই হচ্ছে অন্তঃপ্রজাতি। তাহলে পুকুরে রুই মাছেদের মধ্যে যে সংগ্রাম, এটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। অপশন সি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি, যোগ্যতমের উদ্বর্তন শব্দটির প্রবক্তা হলেন কে? যোগ্যতমের উদ্বর্তন এই শব্দটির প্রবক্তা হলেন কে? ডারউইন, হুগো দা ব্রিজ, ল্যামার্ক নাকি হারবার্ট স্পেন্সার? তো যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অফ দা ফিটেস্ট এই শব্দটি কে বলেছিলেন? চার্লস ডারউইন। তো চার্লস ডারউইন যোগ্যতমের উদ্বর্তন প্রাকৃতিক নির্বাচনবাদ এটা তিনি বলেছিলেন, তাহলে ডারউইন এখানে রাইট অ্যান্সার হবে, অপশন এ হবে সঠিক। এর পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে, অভিব্যক্তির ব্যাখ্যায় জিরাফের উদাহরণ ব্যবহার করেছেন ডারউইন, ল্যামার্ক, হুগো দা ব্রিজ। ডারউইন ও ল্যামার্ক দুজন। তো অভিব্যক্তি যখন ব্যাখ্যা করেছিলেন, যে অভিব্যক্তি যখন ব্যাখ্যা হয়েছিল এবং জিরাফের কথা যখন উঠলো, জিরাফের গলা নাকি আগে ছোট ছিল, মানে উঁচু ডালপালা ওপরের দিকে, খাদ্য নিচের দিকে কম থাকায় ওপরের ডালপালার খাবার খেতে খেতে মাথা উঁচু করতে করতে কি হয়েছে, তার জিরাফের যে গলাটা সেটা লম্বা হয়েছে। এই যে কথাটা বা এই যে উদাহরণটা কারা দিয়েছিলেন? ডারউইন এবং ল্যামার্ক দিয়েছিলেন। তো রাইট অ্যান্সার এখানে অপশন ডি। ক্লিয়ার? এবার এখান থেকে 2 মার্কের অর্থাৎ 2 নাম্বারের যে কোশ্চেন গুলো হয় সেগুলো আমি আলোচনা করছি, কারণ এই চ্যাপ্টার থেকে 2 নাম্বারের কোশ্চেন পরীক্ষায় দেয়। তো এখানে প্রথম কোশ্চেন কি রয়েছে, মিশ্র হৃৎপিণ্ডের উদাহরণ হলো। মিশ্র হৃৎপিণ্ড কাদের রয়েছে? ব্যাঙ, পাখি, কচ্ছপ নাকি মানুষে? তো মিশ্র হৃৎপিণ্ড কথাটা যখন আসবে তোমাকে মনে রাখতে হবে মিশ্র হৃৎপিণ্ড মানে যারা উভচর, যারা হচ্ছে এতেও থাকতে পারে, জলেও থাকতে পারে, আবার স্থলেও থাকতে পারে, তাদের মিশ্র হৃৎপিণ্ড থাকবে। তাহলে মিশ্র হৃৎপিণ্ড কাদের রয়েছে? এই চারটে অপশনের মধ্যে তুমি যদি উভচর প্রাণী খুঁজে নিতে পারো, রাইট অ্যান্সার করে দিতে পারো। তো এখানে ব্যাঙ দেখো উভচর প্রাণী, এটা রাইট অ্যান্সার। কচ্ছপ দেখো উভচর প্রাণী, এটাও রাইট অ্যান্সার। তো অপশন এ এবং অপশন সি এই দুটো হবে সঠিক অ্যান্সার। এদের মিশ্র হৃৎপিণ্ড বর্তমান রয়েছে। ক্লিয়ার? অপশন এ এবং সি দুটো রাইট অ্যান্সার হবে। এর পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এর পরের কোশ্চেন কি বলছে, সঠিক জোড়াটি নির্বাচন করো। তাহলে এখানে সঠিক জোড়া খুঁজে বার করতে বলেছে। সিমুলেশন পরীক্ষা কে করেছেন? হ্যালডেন না, সিমুলেশন পরীক্ষা করেছেন মিলার এবং উরে। তাহলে এখানে অপশন বি টা রাইট অ্যান্সার পাচ্ছি। মাইক্রোস্পিয়ার, এই মাইক্রোস্পিয়ার বহু বিভাজন ক্ষমতা সম্পূর্ণ? একদম নয়। মাইক্রোস্পিয়ারে তো আমরা রাইবোনিউক্লিক অ্যাসিড পেয়েছিলাম, সেখানে আমরা কিন্তু বিজ্ঞানী ফক্সের কথা পেয়েছিলাম, তো এটা ভুল রয়েছে। তারপর দেখো হট ডাইলুট স্যুপ, এই হট ডাইলুট স্যুপের কথা কে বলেছিলেন? বিজ্ঞানী হ্যালডেন, তাহলে এটা ঠিক। তাহলে অপশন বি আর অপশন ডি, অপশন বি আর ডি দুটো অ্যান্সার এখানে ঠিক হচ্ছে। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে, 2 মার্কের কোশ্চেন, প্রোটোসেলের বৈশিষ্ট্য। প্রোটোসেল বা প্রোটোবায়ন বা আদি কোষ যেটাই বলো প্রায় একই। তাহলে প্রোটোসেলের বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্বিস্তরীয় সীমানা পর্দা যুক্ত, একদম ঠিক।
প্রোটোসেলের বৈশিষ্ট্য এটা দ্বিস্তরীয় সীমানা পর্দাযুক্ত, অপশন এ ঠিক। স্বপ্রতিলিপি গঠনে ব্যর্থ, এটা ঠিক নয়। বৃদ্ধি ও বিভাজনে সক্ষম, একদম ঠিক, অপশন এ সি দুটো ঠিক। বৃদ্ধি ও বিভাজনে অক্ষম, এটা ভুল। তাহলে এখানে অপশন এ আর অপশন সি দুটো অ্যান্সার ঠিক পাচ্ছি। প্রোটোসেলের বৈশিষ্ট্য এটি দ্বিস্তরীয় সীমানা পর্দাযুক্ত, বৃদ্ধি ও বিভাজনে সক্ষম, এ এবং সি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে, হ্যালডেন অপারিন প্রকল্প অনুসারে পৃথিবীতে জীবনের উৎপত্তির পর্যায়গুলি হলো। হ্যালডেন অপারিন প্রকল্প অনুসারে পৃথিবীতে জীবনের উৎপত্তির পর্যায়গুলি হলো কেমোজেনি, বায়োজেনি, তারপরে সূর্যের উৎপত্তি নাকি চন্দ্রের উৎপত্তি। রাইট অ্যান্সার কি হবে? হ্যালডেন অপারিন প্রকল্প অনুসারে পৃথিবীতে জীবনের সৃষ্টির পর্যায়গুলি হচ্ছে, আমরা জানি যে প্রথমে আদি পৃথিবীতে অজৈব পদার্থ থেকে পরপর জটিল যৌগ বা জটিল জৈব অণু সৃষ্টি হয়েছে, তারপরে প্রোটোকোষের সৃষ্টি হয়েছে, মানে কেমোজেনি বায়োজেনির কথাটা এখানে প্রকাশ হচ্ছে। তাহলে কেমোজেনি আর বায়োজেনি হবে রাইট অ্যান্সার। অপশন এ আর বি দুটো সঠিক অ্যান্সার এখানে হবে। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন কি বলছে, সঠিক জোড়াটি নির্বাচন করো। সঠিক জোড়া খুঁজে বার করতে বলছে। তো অরিজিন অফ লাইফ অন আর্থ জেবি, এটা এস হ্যালডেন বলেছেন না। অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন, সেটা তো আমরা আলাদা বিষয়, সেখানে হ্যালডেনের কথা কেন আসবে? ভুল। তারপরে রয়েছে অপশন বি তে যে রেশনালিস্ট অ্যানুয়াল অপারিন, না এই কথাটা আমরা একবারও পড়িনি। হারবার্ট স্পেন্সার ইভালিউশনের কথা বলেছেন, মাইক্রোস্ফিয়ার সিডনি ফক্সের কথা বলেছেন, সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ারের কথা বলেছেন, হারবার্ট স্পেন্সার ইভলিউশনের কথা বলেছেন। হ্যাঁ, অপশন সি আর ডি এই দুটোর কথা আমরা জানি। তাহলে এখানে অপশন সি আর ডি দুটো অ্যান্সার সঠিক অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, পৃথিবী সৃষ্টির সময়ে জটিল জৈব যৌগগুলো কি ছিল? পৃথিবী সৃষ্টির সময় জটিল জৈব যৌগগুলো কি কি ছিল? অপশনে রয়েছে দেখো নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ ঠিক। তারপরে দেখো কার্বোহাইড্রেট, হ্যাঁ এটাও ঠিক। জিনের গঠন কিন্তু পৃথিবী সৃষ্টির সময় ছিল না, আর নিউক্লিওটাইড ছিল। হ্যাঁ, তাহলে অপশন এ বি ডি, অপশন এ বি আর ডি এই তিনটে অপশন আমরা সঠিক পাচ্ছি। এই তিনটে অপশন হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আরো কোশ্চেন অ্যান্সার রয়েছে, তোমরা যদি প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যান্সার আরো প্র্যাকটিস করতে চাও, প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল লিখবে। লার্ন মাইল লিখলে লার্ন মাইল এই অ্যাপটি পেয়ে যাবে। এখানে সমস্ত কোশ্চেন অ্যান্সার, ডেইলি প্র্যাকটিস সেশন, ফ্রি মেটেরিয়াল, ফ্রি টেস্ট, সমস্ত বিগত বছরের কোশ্চেন এবং অ্যান্সার প্রত্যেকটি সাল অনুযায়ী অ্যান্সার শিট সমেত দেওয়া রয়েছে। তোমরা এখানে প্র্যাকটিস করবে। ক্লাসগুলো যারা দেখছো কন্টিনিউ, তাদেরকে বারবার বলছি পড়াশোনার জন্য এই অ্যাপটি অবশ্যই ব্যবহার করো। এবং আমি যে প্লেলিস্ট করে দিয়েছি, এর আগে অনেকগুলো ক্লাস হয়েছে, পরীক্ষার আগে এগুলো অবশ্যই রিভাইজ করবে। প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে, প্লেলিস্ট চেক করবে, সেখানে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। যারা ক্লাসগুলো দেখছো, ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো। তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তুমি পেয়ে যাবে এবং ক্লাসগুলো তুমি কন্টিনিউ করতে পারবে। আর এই ধরনের ক্লাস যদি তুমি কন্টিনিউ করো, তোমার প্রস্তুতি অন্যদের তুলনায় আরো অ্যাডভান্স লেভেল হবে। কারণ প্রত্যেকটি এমসিকিউ কোশ্চেন আমি ডিটেলসে ভেঙে ভেঙে অ্যান্সার করে দিচ্ছি, এখানে কোনো ভুল কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই। আর এই টাইপের কোশ্চেন অলরেডি পরীক্ষায় দিয়েছে, এই জন্য এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দেবে। এইটুকু গ্যারান্টি যে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দিচ্ছে মানে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসবে। ঠিক আছে, আজকে সেশন এই পর্যন্ত, ক্লাস আমি এখানেই শেষ করছি।